আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের হায়ার ম্যাথের এইচএসসি সেকেন্ড পেপারের কনিকের যেই ক্লাসটা চলতেছিল, সো সেইখানে হচ্ছে আমাদের পরবর্তী যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। সো দেখেন, আমাদের এখানে এমন কিছু প্রশ্ন আসলে সিলেক্ট করা, যে প্রশ্নগুলো বারবার করে বোর্ড পরীক্ষায় আসতেছে। এটা খুবই ইজি একটা প্রবলেম, বাট এটা আসলে বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে। কি বলছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা জিনিস বাইর করতে বলছে। খেয়াল করেন, আমরা এই জিনিসটা ক্লাস 9-10 থেকে শিখে আসছিলাম যে যখন কোনো একটা বক্ররেখা বা কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দু দিয়ে যায়, তখন ওই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে ওই রেখার সমীকরণটা সিদ্ধ হয়। সেটা সরল রেখাও হইতে পারে, সেটা বক্ররেখাও হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, আমার কাছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই পরাবৃত্তটা 3, -2 বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আসেন লেখা ফেলাই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px পরাবৃত্তটি পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী বলে। ঠিক আছে, কোনো একটা পরাবৃত্ত বা কোনো একটা বক্ররেখা বিন্দু দিয়ে গেলে ওই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে রেখার সমীকরণটাকে সিদ্ধ করা যায়। তাহলে ওয়াই এর জায়গায় কত বসাই দিব? ওয়াই এর জায়গায় বসাই দিব -2, এটার স্কোয়ার ইকুয়াল টু 4p ইন্টু এক্স। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 3। তার মানে যেটা আসতেছে সেটা হচ্ছে 4 = 12x, মানে 12p। এবার যদি আমি 4 দিয়ে ক্যান্সেল আউট করি, তাহলে যেটা হইতেছে সেটা হচ্ছে যে 1 = 3p। তার মানে পি এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? পি এর ভ্যালু আসতেছে হচ্ছে 1/3। পি এর ভ্যালু পাওয়া যাইতেছে হচ্ছে 1/3। পি এর ভ্যালু পাওয়াটা কিন্তু আমার এখানে মেইন টার্গেট ছিল না। আমার মেইন টার্গেট কি ছিল? আমার মেইন টার্গেট ছিল হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা বাইর করা, তাই না? তাহলে পরাবৃত্তের সমীকরণটা দেখতে কীরকম আসবে? আসেন দেখি। পরাবৃত্তের সমীকরণটা আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু পি। পি মানে কত? পি মানে হচ্ছে 1/3 ইন্টু এক্স। তাইলে এবার একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, এইটাই কি আসলে আমার এ না? আমরা পরাবৃত্তের আদর্শ আকার কি শিখে আসছিলাম? পরাবৃত্তের আদর্শ আকার শিখে আসছিলাম হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো 4 এর মতোই আছে। এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে হচ্ছে 1/3। এবার দেখেন কি কি বাইর করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে খেয়াল করে দেখেন তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি শিখে আসছিলাম? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা ছিল হচ্ছে 4a, তাই তো? তাহলে লেখা ফেলাই। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ছিল? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল হচ্ছে 4 ইন্টু এ, 4 ইন্টু এ একক। তার মানে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে ভাইয়া 4/3 একক। ঠিক আছে, আরেকটা বাইর করতে বলছে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে a,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে ভাইয়া a,0। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 1/3। এ মানে হচ্ছে 1/3, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে a,0। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই কিন্তু আমাদের বের করতে বলছিল। এখান থেকে যদি ফার্দার অন্যান্য জিনিসপত্র বের করতে বলতো, তাহলে সেটাও কিন্তু আসলে আমরা বের করতে পারতাম, কারণ আমার কাছে মেইন আদর্শ আকারের সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দেওয়া থাকলে এবার বাদ বাকি জিনিসপত্র বের করা আসলে আমার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপর বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপরিস্থিত পি বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইখানে এই ফর্মুলাটা একটু সাইডে লেখা রাখেন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তটির যে কোনো বিন্দুর, পরাবৃত্তটির যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বের ফর্মুলা কি ভাইয়া? উপকেন্দ্রিক দূরত্বের ফর্মুলা হচ্ছে x প্লাস a। উপকেন্দ্রিক দূরত্বের ফর্মুলা হচ্ছে x প্লাস a। যে কোনো বিন্দুর ক্ষেত্রে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের আকার এরকম হয়, তাইলে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বাইর করার ফর্মুলা হচ্ছে x প্লাস a। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এর জন্য আমরা একটা কি দিয়ে দিতেছি? মডুলাস দিয়ে দিতেছি।
তাহলে খেয়াল করেন পরাবৃত্তটার উপরস্থিত পি বিন্দুর কোটি বলে দেওয়া আছে 12, তাহলে লেখেন ধরি, দেখেন তো ভাইয়া পি বিন্দুর স্থানাঙ্কটা x,12 এটা লেখা যায় কিনা, কারণ পি বিন্দুর কোটি দেওয়া আছে, ভুজের মানটা আমি জানি না, সো ধরে নিলাম ভুজের মান হচ্ছে x, তাহলে কোটি কত, কোটি হচ্ছে 12, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াবে হচ্ছে x,12। আচ্ছা, এরপর বলছে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, তাহলে এখন উপকেন্দ্রিক দূরত্ব বাইর করতে গেলে আমার তো x এর মানটা দরকার, তাই না? x এর মানটা কেমনে বাইর করব? দেখেন এই বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপরে আছে, বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপরে আছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে রেখার সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে কণিকের সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণটাকে আমরা সিদ্ধ করে ফেলাইতেছি। তাহলে দেখেন আমার এখানে y এর জায়গায় কত বসবে? y এর জায়গায় বসবে হচ্ছে 12 স্কয়ার, 9 এর মতো থাকবে, x এর মতো থাকবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? এখান থেকে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 144 ডিভাইডেড বাই 9। x এর ভ্যালু আসতেছে হচ্ছে 144 ডিভাইডেড বাই 9। x এর ভ্যালু পেয়ে গেছি। x এর ভ্যালু পাওয়ার পরে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমার যেই পরাবৃত্তটা দেওয়া ছিল, যেই পরাবৃত্তটা আমার কাছে দেওয়া ছিল y স্কয়ার ইকুয়াল টু 9x এই ফরম্যাটে, এইটাকে আমরা একটু সাজায় গুছায় এমনে লিখি y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 9/4 ইন্টু এক্স, ঠিক আছে? 4 ইন্টু 9/4 ইন্টু এক্স। তাহলে সুবিধা কি হইলো? এই যে এইটাকে আমরা কি বলতে পারবো? এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে এ। তাহলে এর মান আমি জানি গেছি। এর মান যদি যাই না যাই, তাহলে এবার খেয়াল করে দেখেন তো আমরা এই কথাটুকু বলতেই পারি যে উপকেন্দ্রিক দূরত্ব, সুতরাং পি এর উপকেন্দ্রিক দূরত্ব, পি এর উপকেন্দ্রিক দূরত্ব, এই দূরত্বটা হবে হচ্ছে x প্লাস এ। এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি হচ্ছে 144/9, এক্স এর মান পাইছি হচ্ছে 144/9 প্লাস এ এর মান কত পাইছি? এ এর মান পাইছি হচ্ছে 9/4, 144/9 প্লাস 9/4। দূরত্ব যেহেতু নেগেটিভ হইতে পারতেছে না, এখানে যদিও নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নাই, তারপরেও আমরা সেফ জোনে থাকার জন্য মডুলাস দিয়ে ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে? তাহলে আসেন এটা একটু ক্যালকুলেটরে বসায় দেখি কত আসে। 144/9 প্লাস 9/4, 9/4, সো এটা আসতেছে হচ্ছে 73/4, ঠিক আছে? অ্যান্সার আসতেছে হচ্ছে 73/4 একক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বাইর করতে বলছিল, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব আমরা বের করে ফেলাইছি, ঠিক আছে? তো এইটুকুতে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ জিনিস ছিল। ডান। y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8। এইবার দেখেন ভাই আমার কাছে উপকেন্দ্রিক দূরত্বটাই দেওয়া আছে, এইবার আমার কাছে উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে, বলছে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে পরাবৃত্তটা আমার কাছে দেওয়া আছে সেটার একটু আদর্শ আকারে সাজায় লিখি। দেখেন তো এটা চাইলেই আপনি এমনি লিখতে পারেন y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই পরাবৃত্তটার উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলে দিছে 8। তাইলে ভাইয়া আমরা দেখেন তো এই কথাটুকু লিখতে পারি কিনা যে x প্লাস এ এটা ইকুয়াল টু হচ্ছে 8, কারণ আমরা একটু আগে শিখে আসছি যে পরাবৃত্তের উপরস্থতেও কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বাইর করার ফর্মুলা হচ্ছে x প্লাস এ। তো এক্স প্লাস এ এটার মডুলাস ইকুয়াল টু কত লেখা যাবে? ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 8। তার মানে পরের লাইনে যদি আমি মানগুলা বসায় দেই, দেখেন এক্স তো এক্স এর মতো থাকবে, এক্স এক্স এর মতো থাকলো, এর জায়গায় কত বসাইতে পারবো? এর জায়গায় বসাইতে পারবো হচ্ছে 2, মডুলাস উঠাই দিলে একটা প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করব, একবার মাইনাস নিয়ে। এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু প্লাস 8, আরেকবার আসবে হচ্ছে এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু -8, ঠিক আছে? একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করতেছি, একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতেছি। তাহলে এইবার খেয়াল করে দেখেন যে আমার এখান থেকে এক্স এর ভ্যালু কত আসতেছে? এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে ভাইয়া 6, আর এখান থেকে এক্স এর ভ্যালু কত আসতেছে? এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে -10, ঠিক আছে? তো এখন এক্স এর ভ্যালু -10 যে আসছে, এই -10টা আমি নিতে পারবো না ভাইয়া। এই যে এক্স এর ভ্যালু -10 আসছে, এইটা আমার গ্রহণযোগ্য না, ঠিক আছে? এইটা আমার গ্রহণযোগ্য না, এটা নিজেরাই চিন্তা করতে পারেন। কারণ দেখেন আমি তো এক্স এর মান বের করতে পারছি, তাই না? এক্স এর মান যদি আমি নিয়ে এখানে বসাই তাইলেই তো আমি ওয়াই এর মান পাবো।
এক্স এর মানটা নিয়ে এখানে বসাইতে হবে, তাহলে আমি ওয়াই এর মান পাবো। এখন এক্স এর মান যদি ভাইয়া নেগেটিভ বসাই তাহলে ঝামেলা কি হইতেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ 80 চলে আসতেছে, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ 80 চলে আসতেছে। সো এখানে তো জটিল সংখ্যা চলে আসতেছে বা হচ্ছে অবাস্তব জিনিসপত্র চলে আসতেছে, কারণ বর্গ সংখ্যার ভ্যালু বাস্তব জগতে কখনোই নেগেটিভ হইতে পারে না। সো এক্স এর এই মানটা আমরা নিতে পারবো না, এক্স এর এই মানটা বাদ পড়বে। সো এক্স এর এই মানটা বাদ যাক, তাহলে আমরা ওয়াই এর মান যদি বাইর করতে চাই কি করতে হবে বলেন? কিচ্ছু করা লাগবে না, এক্স এর মানটা নিয়ে মূল সমীকরণে বসাই দিতে হবে। তাহলে এক্স এর মান যদি বসাই দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এর মতো থাকবে। এক্স এর জায়গায় কত বসবে? এক্স এর জায়গায় বসবে হচ্ছে 6। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 8 48। ঠিক আছে, তাহলে 48 এর রুট করলে কত হয় ভাইয়া? 48 এর রুট করলে হয় হচ্ছে 4√3। 48 এর ভ্যালু রুট করলে হয় হচ্ছে 4√3। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত আসতেছে? সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 6, আর ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে +-4√3। ঠিক আছে, এক্স মানে হচ্ছে 6, ওয়াই মানে হচ্ছে +-4√3। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই জিনিসপত্রগুলোর জন্য অ্যান্সার। বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছিল, বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলাইছি। আচ্ছা, তারপরে আসেন, এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় সৃজনশীলে নর্মালি এই টাইপের প্রশ্নগুলো আসে। আগেরগুলোও ইম্পর্টেন্ট ছিল, আগেরগুলোও পরীক্ষায় আসে, বাট এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি পরীক্ষায় আসে। দেখেন, 1,1 উপকেন্দ্র ও এত নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তার অক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার কাছে দুইটা জিনিস দেওয়া আছে, খেয়াল করে দেখেন, দুইটা জিনিস দেওয়া আছে। দুইটা জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, একটা জিনিস দেওয়া আছে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আরেকটা জিনিস কি দেওয়া আছে? আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, একটা দেওয়া আছে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, আরেকটা দেওয়া আছে হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ কত বলছে? নিয়ামকের সমীকরণ আমাকে বলতেছে হচ্ছে 3x + 4y - 1 = 0। নিয়ামকের সমীকরণ আমার কাছে বলে দেওয়া আছে। এরপর কি বলছে? এরপর উপকেন্দ্রের স্থানাঙ্কও বলে দিছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,1। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,1। সো আমরা কি শিখে আসছিলাম? আমরা শিখে আসছিলাম যে পরাবৃত্তের উপরস্থিত পরিস্থিত একটা সাধারণ বিন্দু আমাদের ধরে নিতে হয়। পরাবৃত্তের উপরিস্থিত একটা সাধারণ বিন্দু আমাদের ধরে নিতে হয়। দেন এই সাধারণ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এই যে সাধারণ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, আর ওই সাধারণ বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, সাধারণ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, সাধারণ বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত হয় একটা ধ্রুবক। ঠিক আছে, পরাবৃত্তের ক্ষেত্রে সেই ধ্রুবকের মান কত? পরাবৃত্তের ক্ষেত্রে সেই ধ্রুবকের মান হচ্ছে 1। তাহলে আসেন আমরা হচ্ছে এই কাজটাই এখানে করে ফেলাই। আমরা এখান থেকে এই কথাটুকু লিখতেই পারি যে এই লম্ব দূরত্বটা যদি PM হয়, লম্ব দূরত্বটা যদি PM হয়, তাহলে আমরা এই কথাটুকু লেখা ফেলাইতে পারি যে SP / PM এটা ইকুয়াল টু হচ্ছে ভাইয়া E। পরাবৃত্তের ক্ষেত্রে E এর মানটা হচ্ছে 1। তার মানে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে SP ইকুয়াল টু হচ্ছে PM। SP ইকুয়াল টু হচ্ছে PM। তাহলে এখন দেখেন SP দূরত্বটা কত? SP দূরত্বটা হচ্ছে √/(x - 1) এর হোল স্কয়ার প্লাস y - 1 এর হোল স্কয়ার। আর PM দূরত্বটা কত আসবে দেখেন তো? PM দূরত্বটা আসবে হচ্ছে ভাইয়া 3x + 4y, 3x + 4y - 1, আর নিচে থাকবে হচ্ছে √3² + 4²। তাই না? বিন্দু থেকে রেখার দূরত্ব বের করার ফর্মুলা তো এটাই ছিল আমাদের। বিন্দু থেকে রেখার দূরত্ব বের করার জন্য আমরা যে ফর্মুলা শিখে আসছি ওই ফর্মুলাই কিন্তু আমরা এখানে বসাই দিছি। বিন্দু থেকে রেখার দূরত্ব বের করার যে ফর্মুলা শিখছি ওই ফর্মুলাই আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে, তো এইটুকু ইউজ করে আমরা ফার্দার যদি সামনের দিকে আগাই, এইটুকু ইউজ করে ফার্দার সামনের দিকে আগাইলে দেখেন বোথ সাইডে তো স্কোয়ার করে দিবেন। সো বোথ সাইডে স্কোয়ার করে দিলে কি আসে? বোথ সাইডে স্কোয়ার করে দিলে এই পাশে থাকবে x² - 2x + 1, এই পাশে থাকবে হচ্ছে y² - 2y + 1 ইকুয়াল টু স্কোয়ার। যখন করব স্কোয়ার করলে এই পুরাটা a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে a² মানে 9x² প্লাস b² মানে 16y² প্লাস c² মানে 1। ঠিক আছে, এরপরে কি হবে? এরপরে হবে +2ab। তাহলে 3 4 12, 12 2 24, তাহলে 24xy। ঠিক আছে, এরপরে 2bc, তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে -8y, তারপরে আসবে হচ্ছে 2ca, তার মানে -6x। ঠিক আছে,
আর নিচে দেখেন, নিচে তো এমনিই 5 ছিল, স্কোয়ার করে দিলে সেটা হয়ে যাবে হচ্ছে 25। নিচে আগের থেকে √3² + 4² মানে হচ্ছে 5, 5-এর স্কোয়ার করে দিলে সেটা হয়ে যাবে 25। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেন, কোনাকুনি গুণ করে দিলে 25x² মাইনাস 50x প্লাস 25 প্লাস 25y² মাইনাস 50y প্লাস 25 ইকুয়াল টু, এই পাশে কত থাকতেছে? এই পাশে থাকতেছে হচ্ছে 9x² প্লাস 16y² প্লাস 24xy প্লাস 24xy মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 6x মাইনাস 8y, তারপরে কত থাকবে? তারপর লাস্টে একটা +1 থাকবে। ঠিক আছে, এখন সবগুলা টার্ম এক পাশে নিয়ে আসলে পারলেই আপনার ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন x² টার্ম যখন এই পাশে নিয়ে আসবো, 25 মাইনাস 9 করলে সেটা হয়ে যাবে 16x²। y² টার্ম যখন এই পাশে নিয়ে আসবো, 25 মাইনাস 16 করলে আমার কাছে থাকবে হচ্ছে 9y²। ঠিক আছে, xy টার্ম এই পাশে নিয়ে আসেন, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 24xy। শুধু x এর টার্মের হিসাব করেন, এই যে দেখেন মাইনাস 6xটা যখন এই পাশে আসবে তখন প্লাস হয়ে যাবে। তাহলে 50 থেকে যদি 6 যোগ করি, মানে মাইনাস 50-এর সাথে যদি 6 যোগ করি, তাহলে সেটা কত আসে? সেটা আসে হচ্ছে মাইনাস 44x। ঠিক আছে, মাইনাস 50-এর সাথে 6 যোগ করলে সেটা আসবে হচ্ছে মাইনাস 44x। এই 8টাকে এই পাশে নিয়ে আসেন, 8 এই পাশে নিয়ে আসলে আমার কাছে থাকবে হচ্ছে মাইনাস 42y। 8 এই পাশে নিয়ে আসলে মাইনাস 42y। ঠিক আছে, 25 আর 25 মিলায় 50, 50-এর থেকে 1 বাদ যাবে, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 49, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাইলে এই জিনিসটাই কি আমাদের বের করতে বলছিল না, যে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আমাদের টার্গেটই ছিল হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করা, অ্যান্ড পরাবৃত্তের সমীকরণ কিন্তু আমরা বের করে ফেলাইতে পারছি, খুব ইজিলি বের করে ফেলাইতে পারছি। ঠিক আছে, তো এই টাইপের পরীক্ষার মধ্যে, মানে বোর্ড পরীক্ষার মধ্যে এই টাইপের প্রবলেমগুলো আসলে অনেক বেশি আসে। বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি আসে। সো এগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে সলভ করে দিয়ে যাইতে হবে। ঠিক আছে, খুবই ইজি প্রবলেম, কিন্তু একেবারে ভাইয়া বেসিক জায়গার থেকে SP/PM = E, ওই জায়গার থেকে কিন্তু প্রশ্নটা করা। জাস্ট সবসময় খেয়াল রাখবেন, যে কোনো কণিকের সমীকরণ বাইর করতে গেলে আমার জাস্ট দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক আর একটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ। যে কোনো কণিকের ইকুয়েশন বাইর করতে গেলে আমার এই দুইটা জিনিস লাগবে। যদি এই দুইটা জিনিস দেওয়া থাকে তাহলে খুবই ভালো, আর যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে কাহিনী করে আমরা এই দুইটা জিনিস বের করে নিব। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা যেমনিই হোক অ্যাট এনি কস্ট আমরা বের করে নিব। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে জিজ্ঞেস করছে যে পরাবৃত্তের উপকেন্দ্র 3/4 এবং শীর্ষবিন্দু 0,0 তার নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে পরাবৃত্তের দুইটা জিনিস দিয়ে দিছে, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে কি শীর্ষবিন্দু। একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই টাইপের কেসগুলাতে বা এই টাইপের ক্ষেত্রগুলাতে আপনারা জাস্ট ছবিটা একটু আঁকা নেবেন, ছবিটা আঁকলে দেখবেন যে অঙ্ক খুবই ইজি হয়ে গেছে, অঙ্ক খুবই ইজি হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন যে এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, সাপোজ এই হচ্ছে আমাদের সেই পরাবৃত্তটা। পরাবৃত্তের শীর্ষবিন্দু বলে দিছে হচ্ছে 0,0। পরাবৃত্তের শীর্ষবিন্দু বলে দিছে হচ্ছে 0,0। ঠিক আছে, তো মনে করে নেন যে এইটা হচ্ছে আমাদের x অক্ষ, এইটা হচ্ছে আমাদের y অক্ষ। ঠিক আছে, x অক্ষ আর y অক্ষ দেওয়া আছে, শীর্ষবিন্দু 0,0 আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, আর উপকেন্দ্র কত বলছে? উপকেন্দ্র বলছে হচ্ছে 3,4। তাহলে উপকেন্দ্র থাকবে এরকম কোনো একটা জায়গায়, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 3,4। উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 3,4। এবার আমার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ভাইয়া নিয়ামকের সমীকরণ। তাহলে খেয়াল করে দেখেন, এইটা ধরেন আমাদের নিয়ামক রেখা। এই যে আমরা এখানে প্রপার ছবি না আঁকতে পারলেও মোটামুটি ট্রাই করতেছি যে ছবিটা আঁকা নেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক রেখা ধরে নিলাম। তাহলে দেখেন অঙ্ক না করেও কিন্তু নিয়ামকের সমীকরণটা বলে দেওয়া যায়, অঙ্ক না করেও নিয়ামকের সমীকরণটা বলে দেওয়া যায়। কেমনে? এই যে খেয়াল করে দেখেন তো ভাই, আমরা এইটুকু জিনিসপত্র শিখে আসছিলাম যে এইটুকু ডিস্টেন্স যা হবে নিয়ামক রেখা থেকে শীর্ষবিন্দুর দূরত্ব সেম হবে, তাই তো? এইটুকু ডিস্টেন্স মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব তাই। তাহলে খেয়াল করে দেখেন তো ভাইয়া, এটা যদি 0,0 হয়, এটা যদি 0,0 হয় আর এই বিন্দুটা যদি 3,4 হয়, তাহলে আমরা একটা কাজ করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা অক্ষরেখার সমীকরণটা আগে বের করে নিই। কারণ আমরা এই জিনিস জানতাম যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র এরা একই সরল রেখার উপরে থাকে, শীর্ষবিন্দু আর উপকেন্দ্র এরা একই সরল রেখার উপরে থাকে। ঠিক আছে, তো এইটুকু জিনিস যদি আমাদের জানা থাকে তাইলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, কেমনে কাজ হয়ে গেছে খেয়াল করে দেখেন, আমরা প্রথমেই লেখা ফেলাইতে পারি যে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ।
ঠিক আছে, অক্ষরেখার সমীকরণ। দেখেন তো অক্ষরেখার সমীকরণ কত আসবে। দুইটা বিন্দু আমার কাছে দেওয়া আছে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বের করতে পারি না, সো সেই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করবো। আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করে দিতেছি। অক্ষরেখার সমীকরণ আসবে হচ্ছে y = 4/3 × x। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 4x, এটা ইকুয়াল টু হচ্ছে 3y, তার মানে 4x - 3y = 0। ঠিক আছে, কিসের সমীকরণ পেয়ে গেছি? অক্ষরেখার সমীকরণ পেয়ে গেছি। আমার তো অক্ষরেখার সমীকরণ দরকার নাই, আমার দরকার হচ্ছে নিয়ামকের সমীকরণ। সো নিয়ামকের সমীকরণ কেমনে বাইর করব? খেয়াল করে দেখেন ভাইয়া, এইটুকু ডিস্টেন্স যদি 3 হয়, এই যে দেখাই যাইতেছে এইটুকু ডিস্টেন্স হবে হচ্ছে 3, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে হচ্ছে 3। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্সও হবে হচ্ছে 3। আচ্ছা, এমনেও হিসাব করার দরকার নেই, আপনি একটু কষ্ট করে এমনে হিসাব করেন যে এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক, এখানে আমরা কম কম বেশি বেশি সরল রেখার মধ্যে এই জিনিসপত্র আপনাদের পড়ার কথা, কম কম বেশি বেশি মেথড অ্যাপ্লাই করব। এখানে ছিল হচ্ছে 3, হয়েছে হচ্ছে 0, বাড়ছে নাকি কমছে? কমছে। কত কমছে ভাইয়া? 3 কমছে। তাহলে এই পর্যন্ত আসতে আসতে বিন্দুর স্থানাঙ্ক আরও 3 কমবে, তাহলে 0-র থেকে যদি আরও 3 কমে তাহলে হয়ে যাবে -3। এখানে বিন্দুর স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক ছিল 4, হইছে কত? 0, বাড়ছে নাকি কমছে? কমছে। কত কমছে? 4 কমছে। তাহলে 0-র থেকে আরও 4 কমবে, 0-র থেকে আরও 4 কমলে কত হবে? -4। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলে দেখেন তো ভাইয়া, নিয়ামক রেখা কি সবসময় অক্ষরেখার উপর লম্ব হয় না? নিয়ামক রেখা সবসময় অক্ষরেখার উপর লম্ব হয়। তাহলে আমরা একটা কাজ করি, ধরি নিয়ামকের সমীকরণ, ধরি নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন যে কোনো একটা রেখার সমীকরণ যদি আমার কাছে জানা থাকে, তার লম্ব রেখার সমীকরণ বাইর করার সিস্টেম কি ছিল? তার লম্ব রেখার সমীকরণ বাইর করার সিস্টেম ছিল হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, ওয়াই এর চিহ্ন চেঞ্জ, ধ্রুবপদ চেঞ্জ, এক্স এর সহগ চলে যাবে ওয়াই এর কাছে। তাহলে খেয়াল করে দেখেন, এইটার এক্স এর সহগ ছিল হচ্ছে 4, 4 চলে যাবে ওয়াই এর কাছে, তাহলে লিখছি 4y। ওয়াই এর সহগ ছিল 3, 3 চলে যাবে এক্স এর কাছে, তার জন্য লিখছি 3x। ওয়াই এর চিহ্ন চেঞ্জ করতে হবে, ওয়াই এর চিহ্ন ছিল ভাইয়া নেগেটিভ, ওইটার কি বানায় ফেলাইতে হবে? পজিটিভ বানায় ফেলাইতে হবে। ঠিক আছে, আর লাস্টে ধ্রুবপদটুকু চেঞ্জ করতে হবে। তো এই নিয়ামকটা কোন বিন্দু দিয়া যাইতেছে দেখেন তো, যা এই যে দেখেন নিয়ামক যাইতেছে হচ্ছে -3, -4 বিন্দু দিয়ে, -3, -4 বিন্দুগামী, -3, -4 বিন্দুগামী। তাইলে 3 × -3 প্লাস 4 × -4 প্লাস k = 0। তাহলে 3 3 9, 4 4 16। তাহলে কে এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? কে এর ভ্যালু আসতেছে হচ্ছে 16 আর 9 25। তাহলে 25 ওই পাশে পাঠাই দেন, 25 ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে +25, কারণ এই পাশে -25 ছিল, ওই পাশে যায় হয়ে যাইতেছে হচ্ছে +25। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেছি। কে এর ভ্যালু যদি আমি জানি না থাকি, কে এর ভ্যালু যদি আমি জানি না থাকি, তাহলে রেখার সমীকরণ বাইর করা এখন আমার জন্য কোনো ব্যাপারই না, তাই না? কে এর ভ্যালু জানা গেলে রেখার সমীকরণ বাইর করা আমার জন্য এখন কোনো ব্যাপার না। তাহলে লেখা ফেলান সুতরাং রেখার সমীকরণ বা সুতরাং নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, আমার তো নিয়ামকের সমীকরণই চাইছে, তাহলে সুতরাং নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে 3x + 4y, 3x + 4y + 25 = 0। এই জিনিস কিন্তু পুরাপুরি সরল রেখার কোশ্চেন, তাই না? এই জিনিস হচ্ছে পুরাপুরি সরল রেখার প্রশ্ন, এটা কিন্তু কনিকের আসলে প্রশ্নই না। ঠিক আছে, এই পুরা প্রশ্নই হচ্ছে সরল রেখার প্রশ্ন। হ্যাঁ, তো এইখানে আরেকটু প্রশ্ন মডিফাইড হইতে পারত, প্রশ্ন আরেকটু মডিফাইড হইতে পারত। সেটা কেমনে? প্রশ্ন ভাইয়া এইভাবে মডিফাইড হইতে পারত যে আমারে বলল যে পরাবৃত্তের উপকেন্দ্র 3,4 এবং শীর্ষবিন্দু 0,0, ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে তো খালি নিয়ামকের সমীকরণ বাইর করতে বলছে, আমারে বাইর করতে বললো ধরেন যে পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, পুরো পরাবৃত্তটার সমীকরণ কত হবে এটা আমারে বাইর করতে বললো। সো তখন কিন্তু আমার এই নিয়ামকের সমীকরণ পর্যন্ত বাইর করা লাগতোই, নিয়ামকের সমীকরণ পর্যন্ত আমার এমনিও বাইর করা লাগতো। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ পর্যন্ত আমার এমনিও বাইর করা লাগতো। বাইর করার পরে তারপরে আমাদের কি করা লাগতো? বাইর করার পরে তারপরে SP = PM এইটা অ্যাপ্লাই করা লাগতো। ঠিক আছে, বাইর করার পরে SP = PM এটা অ্যাপ্লাই করা লাগতো। সো এখানে নিয়ামকের সমীকরণ পর্যন্ত আমার অটোমেটিক্যালি বাইর করা লাগতো। ঠিক আছে, এখানে আমার অন্য কোনো চয়েস ছিল না বা অন্য কোনো কিছু এখানে আমার করার ছিল না। ঠিক আছে, তাহলে করতে পারবো ইনশাল্লাহ। আসেন এরপরে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে -1,3 এবং 4,3 বিন্দুতে শীর্ষবিন্দু অবস্থিত।
পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে, উপকেন্দ্র দেওয়া আছে 4,3 বিন্দুতে, শীর্ষবিন্দু দেওয়া আছে। আচ্ছা, তো ওই যে আগের প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেই কথাটা বলতেছিলাম ওই সেম কাজটাই কিন্তু এখানে করে ফেলাইছে, বলতে না বলতেই ওই সেম কাজটা এখানে করে ফেলাইছে। সো আপনারা যারা যারা টেস্ট পেপার নিয়ে বসেন অ্যান্ড এক্সপেক্ট করেন যে ভাই আমার একেবারে বোর্ডে ডেটা সহ প্রশ্ন কমন পড়বে, তাদের জন্য হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো একটু করা উচিত, যে ভাই প্রশ্ন কমন পড়তেছে বাট ডেটা সহ কমন পড়তেছে না। দেখেন আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নাই। আগের প্রশ্নেও আমার উপকেন্দ্র দেওয়া ছিল, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। এই যে দেখেন আগের প্রশ্নেও শীর্ষবিন্দু বলা ছিল, উপকেন্দ্র বলা ছিল, তাই না? এই প্রশ্নের মধ্যে আমার শীর্ষবিন্দু আর উপকেন্দ্রই দিয়ে দিছে, বাট এইবার আমার পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে। আগের বার শুধুমাত্র নিয়ামকের সমীকরণ বাইর করতে বলছিল, এবার আমার পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে। তাহলে আসেন আমরা হচ্ছে কাজটা করে ফেলাই। ধরেন এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে 4,3। এই যে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের 4,3, ঠিক আছে। আর উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে -1,3, উপকেন্দ্র হচ্ছে -1,3, ঠিক আছে। উপকেন্দ্র হচ্ছে -1,3। আচ্ছা, ভালো কথা। তো এখন যদি আমি পরাবৃত্তের সমীকরণ বাইর করতে চাই, আমার তো নিয়ামকের সমীকরণ লাগবেই, তাই না? নিয়ামকের সমীকরণ আমার লাগবেই। সো নিয়ামকের সমীকরণ যদি লাগে তাহলে নিয়ামক রেখাটা আইকা নিলাম, এই যে ডট 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 দেওয়া যেটা, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, ঠিক আছে। তাইলে একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, যে আমার এইটুকু ডিস্টেন্সে, এই যে এইখানে প্রথমে এক্স স্থানাঙ্ক ছিল -1, প্রথমে এক্স স্থানাঙ্ক ছিল -1, হইছে কত? তারপরে হইছে হচ্ছে +4। তাহলে -1 থেকে +4 কত বাড়ছে? বাড়ছে হচ্ছে ভাইয়া 5 একক। তাহলে 4-এর থেকে আরও 5 ঘর বাড়বে, 4-এর থেকে আরও 5 ঘর বাড়লে সেটা কত হয়ে যায়? সেটা হয়ে যায় হচ্ছে 9। 3 ছিল, 3 আছে, তাহলে এখানেও ভাইয়া কত থাকবে? এখানেও 3 থাকবে, ঠিক আছে। আপনাদের স্কুলে কলেজে বা বিভিন্ন জায়গায় টিচাররা এখানে অনেক সাহিত্য লেখে, ঠিক আছে, যে ধরি এই বিন্দুর স্থানাঙ্ক এস, এটার স্থানাঙ্ক জেড, এটার স্থানাঙ্ক এ, তারপর মধ্যবিন্দুর কাহিনী দিয়ে অনেক কিছু কইরা টইরা হচ্ছে এই অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু বাইর করে। এই কাজটা ভাইয়া করার দরকার নেই, আপনারা জাস্ট ছবি আঁকা, ছবির মধ্যেই এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে। ছবির মধ্যেই ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা জাস্ট ছবি আঁকা অঙ্কটা করে ফেলাবেন, জাস্ট ছবি আঁকা অঙ্কটা করে ফেলাবেন, ঠিক আছে। পারবো তাইলে করতে? ওকে, ডান। এইটুকু হয়ে গেলে এবার তো আমার অঙ্ক হয়েই গেছে। দেখেন আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে অক্ষরেখার সমীকরণটা ধরে নিব, ঠিক আছে, বা অক্ষরেখার সমীকরণটা বের করে নিব। তাহলে অক্ষরেখার সমীকরণ কত আসে? অক্ষরেখার সমীকরণ, দেখেন অক্ষরেখার সমীকরণ কত আসবে? অক্ষরেখার সমীকরণ আসবে হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু y1 মাইনাস y2, y1 মাইনাস y2, নিচে থাকবে হচ্ছে x1 মাইনাস x2, তাহলে -1 -4, আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 1, ঠিক আছে। ওই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ বাইর করার ফর্মুলা। আচ্ছা, তাহলে ডান পাশে তো ভাইয়া 0 হয়ে যাইতেছে ডিরেক্টলি, সো ডান পাশে 0 হয়ে গেলে y মাইনাস 3 এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটার আরেকটু সাজায় গুছায় লেখেন 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। একটু সাজায় গুছায় লিখলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিসের সমীকরণ? এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাইলে নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে এইটার উপর লম্ব, তাই না? নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে এইটার উপর লম্ব। তাহলে লেখেন ধরি নিয়ামকের সমীকরণ, ধরি নিয়ামকের সমীকরণ। এক্স এর সহগটা চলে যাবে ওয়াই এর কাছে, এক্স এর সহগ চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা চলে যাবে এক্স এর কাছে, ওয়াই এর চিহ্ন চেঞ্জ, আর একটা হবে হচ্ছে ধ্রুবপদ চেঞ্জ, ঠিক আছে। তাইলে এই ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্স প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ আসতেছে হচ্ছে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এই যে নিয়ামক রেখাটা আছে সেই নিয়ামক রেখাটা কোন বিন্দু দেওয়া যায়? দেখেন তো নিয়ামক রেখাটা 9,3 বিন্দু দেওয়া যায়, তাহলে লেখা ফেলান যা 9,3 বিন্দুগামী, যা 9,3 বিন্দুগামী, ঠিক আছে, যা 9,3 বিন্দুগামী। তাইলে এবার খেয়াল করে দেখেন যে আমার এখান থেকে এক্স আর ওয়াই এর মান দিয়ে আমি সিদ্ধ করায় ফেলাইতে পারি। তাহলে সিদ্ধ করাইলে এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 9 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে কে এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? কে এর ভ্যালু আসতেছে হচ্ছে -9, ঠিক আছে। কে এর ভ্যালু কত আসতেছে? কে এর ভ্যালু আসতেছে হচ্ছে -9। সো কে এর ভ্যালু জানা থাকলে নিয়ামকের সমীকরণ আমি জানা ফেলাইতেছি, কে এর ভ্যালু জানা থাকলে নিয়ামকের সমীকরণ আমি জানতেছি। তাহলে নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে x - 9 ইকুয়াল টু 0।
নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমি জানি না ফেলাইছি, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, নিয়ামক রেখার সমীকরণ আমি পাইয়া ফেলাইছি x মাইনাস 9 এটা ইকুয়াল টু হচ্ছে 0। ডান। তাহলে নিয়ামক রেখার সমীকরণ পর্যন্ত তো আমার এমনিও বের করা লাগতো, এরপরে বাকি কাজ কিন্তু ভাইয়া সোজা, এরপরে বাকি কাজ সোজা। এরপরে আমাদের কি কি করা লাগতো বলেন তো, এসপি ইকুয়াল টু পিএম এটা বসায় দেওয়া লাগতো, তাই তো? এরপরে আমাদের হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম এটা বসায় দেওয়া লাগতো। তাহলে আসেন বসাই দিই। ঠিক আছে, এরপরে আমাদের এসপি ইকুয়াল টু পিএম বসায় দেওয়া লাগতো, তাহলে বসাই দিই। ঠিক আছে, ধরেন যে এইখানে বিন্দুটা আছে হচ্ছে পি, এই যে এই বিন্দুটা হচ্ছে আপনার পি এক্স ওয়াই, মনে মনে ধরে নেন, এটা যে কোনো জায়গায় থাকতে পারে যেহেতু চলমান বিন্দু। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম, দেখেন এসপি দূরত্ব কোনটা, এই যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এসপি আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার পিএম। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার পিএম। তাহলে আমরা এই কথাটুকু লেখাই ফালাইতে পারি যে এসপি বাই পিএম এটা ইকুয়াল, সরি এসপি ইকুয়াল টু পিএম, একেবারে ডিরেক্টলি লিখতেছি কারণ ই এর ভ্যালু তো ভাইয়া 1, তাই না? তাহলে ডিরেক্টলি বসায় ফেলাইতেছি এসপি ইকুয়াল টু পিএম। তাহলে এসপি দূরত্বটা কত আসতেছে দেখেন তো, এসপি দূরত্বটা আসতেছে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার। পিএম ডিস্টেন্সটা কত আসতেছে দেখেন তো, পিএম ডিস্টেন্সটা আসতেছে হচ্ছে এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9, নিচে থাকবে হচ্ছে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ঠিক আছে, নিচে থাকবে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করে দেন, বোথ সাইড স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু, এই পাশে নিচে তো ভাইয়া 1ই থাকবে, উপরে কত থাকতেছে স্কোয়ার করে দিলে উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 81, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 81। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বোথ সাইড থেকে কাটে, কে কে থাকলো মাঠে, আমার কাছে থাকতেছে বাম পাশে একটা ওয়াই স্কোয়ার, বাম পাশে একটা ওয়াই স্কোয়ার। এক্সের টার্মগুলো এক পাশে নিয়ে আসেন, এক্সের টার্ম এক পাশে নিয়ে আসলে আপনার কাছে থাকবে হচ্ছে 20x, এক্সের টার্ম এক পাশে নিয়ে আসলে আপনার কাছে থাকবে হচ্ছে 20x, 18 আর 2 20 হয়ে যাবে, মাইনাস 6y আগের থেকে ছিল। ঠিক আছে, 9 আর 1 10, 10-এর থেকে যদি 81 বাদ যায় তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে মাইনাস 71 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। সো ওয়াই স্কোয়ার প্লাস 20x মাইনাস 6y মাইনাস 71 ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের বেসিক্যালি পরাবৃত্তটার সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তটার সমীকরণ। ওকে, পারবো না কি পারবো না, ডেফিনেটলি পারা উচিত। ঠিক আছে, এই জিনিসপত্র না পারার কোনো রিজনই নাই। আগের প্রশ্নটাও এরকমভাবে করাই লাগতো। দেখেন আগের প্রশ্নটাতে আমরা কিন্তু নিয়ামকের সমীকরণ পর্যন্ত বের করে রাখছি। সো আমরা যদি বলতো যে ভাই পরাবৃত্তের সমীকরণটা বের করে দেখাও, তাহলে কিন্তু আমরা সেটাও বের করতে পারতাম, কারণ নিয়ামকের সমীকরণ বাইর করতে পারলে এসপি ইকুয়াল টু পিএম এইটা দিয়ে আমার হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বাইর করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এসপি ইকুয়াল টু পিএম এটা দিয়ে পরাবৃত্তের সমীকরণ বাইর করা কোনো ব্যাপারই না। ডান। এরপরে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা শীর্ষবিন্দু এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 এবং অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখেন আমরা এরকম একটা জিনিসপত্র পড়ে আসছিলাম যে যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া থাকে, এই যে দেখেন এই জিনিসটা অলরেডি কিন্তু আমরা পড়ে আসছিলাম, পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে অ্যান্ড পরাবৃত্তটা যদি এক্স অক্ষরেখার সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে দেখেন। পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, তাহলে সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ আসবে হচ্ছে ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। কখন? যখন অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। কখন? যখন অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওই কাজটুকুই আমরা হচ্ছে এইখানে করে ফেলাবো। দেখেন আমারে বলছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? আমারে বলা আছে অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাইলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে দেখেন। শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এই দুইটা ডেটা একটু মার্ক করে নিই, শীর্ষবিন্দু আর অক্ষটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে লেখেন ধরি পরাবৃত্তের সমীকরণ, ধরি পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ কি আসবে? পরাবৃত্তের সমীকরণ আসবে, যেহেতু অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বলছে, তাহলে পরাবৃত্তের সমীকরণ আসবে হচ্ছে ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা,
4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাইলে এটা কত আসতেছে খেয়াল করে দেখেন, এটা আসতেছে ভাইয়া ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার, ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, সামহাও আমার 4a এর ভ্যালুটা বের করতে হবে, সামহাও 4a এর ভ্যালুটা বের করতে হবে। তো ওইটা দেখেন প্রশ্নের মধ্যেই কিন্তু দেওয়া আছে, ওইটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। কেমনে ভাইয়া দেখেন, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে আমরা তো এই জিনিসটা জানতাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া মডুলাস অফ 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কত, এটা হচ্ছে মডুলাস অফ 4a। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা প্রশ্নের মধ্যে 4 বলে দিছে, তার মানে 4a এই পুরাটার ভ্যালু আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 4। 4a পুরাটার ভ্যালু আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে 4a এর ভ্যালু যদি আমি যাই না যাই, তাহলে তো ভাই আমার আর ঠেকাই কে, তাই না? এবার তো আমার আর ঠেকানোর মতো কেউ নাই, কারণ এবার আমি হচ্ছে পরাবৃত্তের সমীকরণটাই জানি। তাহলে সুতরাং পরাবৃত্তের সমীকরণ, সুতরাং পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ কি হবে? পরাবৃত্তের সমীকরণ হবে হচ্ছে ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার, ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এর ভ্যালু হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4, প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। পরাবৃত্তের সমীকরণ আসবে হচ্ছে ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বের করতে বলছিল, এই জিনিসটাই আমরা বের করে ফেলাইছি। ঠিক আছে, দেখেন খুবই সহজ সহজ জিনিস, কিন্তু খুবই সহজ সহজ জিনিস, এই জিনিসপত্র না পারার কোনো রিজন নাই। ঠিক আছে, এগুলো আমরা এর অনেক আগেই পড়ে আসছি। ঠিক আছে, এগুলো অনেক আগেই পড়ে আসছি। সো এই জিনিসপত্র আপনারা এমনিই পারবেন। ঠিক আছে, এই জিনিসপত্র আপনারা এমনিই পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে ওয়াই ইকুয়াল টু এত, পরাবৃত্তটির শীর্ষ এত বিন্দুতে অবস্থিত এবং এটি 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করলে a, b, c এর মান নির্ণয় করো। আচ্ছা, পরাবৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় সেটা আমারে বলে দেওয়া আছে, পরাবৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় সেইটুকু আমারে বলে দেওয়া আছে। তো সেইটুকু বলে দেওয়া থাকলে আসেন, পরাবৃত্ত যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, তার মানে ওই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে রেখার সমীকরণটা সিদ্ধ হবে, মানে পরাবৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা এই কাজটুকু করে ফেলাইতেই পারি। লেখেন ওয়াই ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। পরাবৃত্তটি পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী বলে, 0,5 বিন্দুগামী বলে। তাহলে 0,5 দিয়ে যদি সিদ্ধ করি, y এর জায়গায় ভাইয়া 5 বসবে, এখানেও 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, c থাকবে। তার মানে c এর ভ্যালু কত ভাইয়া? c এর ভ্যালু আসবে হচ্ছে 5। ঠিক আছে, c এর ভ্যালু আমরা পেয়ে গেছি, c এর ভ্যালু আমাদের বের করতে বলছিল, তাই না? এই টার্গেটটা আমাদের ছিল, এই টার্গেটটা আমাদের ছিল যে c এর ভ্যালু আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে শীর্ষবিন্দু দিয়ে একটু কিছু কাজকাম করতে হবে, তাইলে আমি a, b আর c এর ভ্যালু পাবো। ঠিক আছে, তো শীর্ষবিন্দু নিয়ে যদি আমার কাজকাম করতে হয়, শীর্ষবিন্দু নিয়ে কাজকাম করতে হলে আমার দেখেন এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বাইর করার জন্য একটা শর্টকাট একটু জানা থাকলে সুবিধা হয়। ঠিক আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বাইর করার জন্য একটা শর্টকাট জানা থাকলে সুবিধা হয়। লেখেন পরাবৃত্তের যে চলকের পাওয়ার, যে চলকের পাওয়ার 1 থাকবে তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে, তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে শীর্ষবিন্দু পাওয়া যাবে, তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে শীর্ষবিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, যেই চলকের পাওয়ার 1 থাকবে তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। যেই চলকের পাওয়ার 1 থাকবে তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে, তাইলে এবার একটু খেয়াল করে দেখেন ঘটনা কি ঘটতেছে। ঘটনা ঘটতেছে হচ্ছে যে এখানেও কিন্তু একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মধ্যে খেয়াল করে দেখেন
এই সমীকরণের মধ্যে একটা চলকের পাওয়ার কিন্তু 1 আছে আর একটা চলকের পাওয়ার 2 আছে। ওই যে y এর পাওয়ার কিন্তু 1, x এর পাওয়ার হচ্ছে 2। তাহলে যার পাওয়ার 1 তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে পাওয়ার 1 আছে কার? y এর। তাহলে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। y এর সাপেক্ষে যদি আমি আংশিক অন্তরীকরণ করি তাহলে সেই ক্ষেত্রে দেখেন তো ঘটনা কি ঘটবে। y এর সাপেক্ষে y এর মানে y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হবে কত? y এর সাপেক্ষে, তাহলে রেখা ফেলাই শীর্ষবিন্দু নির্ণয়। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ভুল করছি, এখানে একটু কারেকশন করতে হবে। ঠিক আছে, এখানে একটু কারেকশন করতে হবে যে যার পাওয়ার 2 থাকবে, যার পাওয়ার 2 থাকবে, যার পাওয়ার 2 থাকবে, এই জায়গাটুকু একটু ভুল হয়ে গেছে। তাহলে যার পাওয়ার 2 থাকবে তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। তাহলে খেয়াল করে দেখেন পাওয়ার 2 আছে কার? পাওয়ার 2 আছে হচ্ছে x এর। তাহলে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ মানে কি ভাইয়া? আংশিক অন্তরীকরণ মানে হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন সে বাদ দিয়ে বাকি সবাই ধ্রুবক। যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সে বাদ দিয়ে বাকি সবাই ধ্রুবক। তাহলে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। x বাদ দিয়ে বাকি সবাই ধ্রুবক হবে। তাহলে x বাদ দিয়ে বাকি সবাই যদি ধ্রুবক হয় y এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0। ax স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে ভাইয়া 2ax, আর bx এর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র b। তার মানে এখান থেকে x এর ভ্যালু কত আসতেছে? x এর ভ্যালু আসতেছে হচ্ছে -b/2a। x এর ভ্যালু আসতেছে হচ্ছে -b/2a। x এর ভ্যালুটা বসাই দিলেই কি আমি y এর ভ্যালু পাওয়া যাব না? x এর ভ্যালু বসাই দিলেই আমি y এর ভ্যালু পাওয়া যাব। তাহলে সুতরাং y ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার। তাহলে a তো a এর মতো থাকবে, এইটার স্কোয়ার করলে হয়ে যাবে b²/4a²। ঠিক আছে। x এর জায়গায় যদি মান বসান তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস b ইন্টু b ডিভাইডেড বাই 2a, তার মানে সেটা হয়ে যাবে b²/2a, আর লাস্টে তো একটা প্লাস c আছেই। ঠিক আছে। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করেন, এখান থেকে একটু সিম্পলিফাই করলে y ইকুয়াল টু a স্কোয়ারের সাথে a স্কোয়ার কাটা যাবে, তার মানে b²/4a, এখানে থাকবে হচ্ছে মাইনাস b²/2a, আর c এর ভ্যালু তো ভাইয়া +5। ঠিক আছে, c এর ভ্যালু হচ্ছে +5, c এর ভ্যালু বের করে রাখছি অলরেডি। হ্যাঁ, তাহলে এইটুকু কাজ হয়ে গেলেই কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, এইটুকু কাজ হয়ে গেলেই আমার কাজ শেষ। তাহলে পরাবৃত্তটা শীর্ষবিন্দু কত হবে? একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হবে হচ্ছে, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হবে হচ্ছে আপনার -b/2a, -b/2a, কমা b²/4a মাইনাস b²/2a। তো আমরা যদি একবারে লসাগু নিয়ে নিব, একবারে যদি লসাগু নিয়ে নেই, এটারে তাহলে একটু সিম্পলিফাই করেই লিখি। ঠিক আছে, এটারে একটু সিম্পলিফাই করেই লিখি। এখান থেকে লসাগু আসবে হচ্ছে 4a, লসাগু আসবে হচ্ছে 4a, উপরে থাকবে b² মাইনাস 2b², b² মাইনাস 2b² প্লাস 5। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে -b²/4a প্লাস 5, -b²/4a প্লাস 5। ঠিক আছে, -b²/4a প্লাস 5। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসতেছে -b²/4a -b²/4a প্লাস 5। ঠিক আছে, প্রশ্নের মধ্যে কিন্তু আবার আমার কাছে শীর্ষবিন্দু দেওয়াও ছিল। শীর্ষবিন্দু দেওয়া ছিল হচ্ছে -2,3, শীর্ষবিন্দু দেওয়া ছিল হচ্ছে -2,3। তাহলে প্রশ্ন মতে -b/2a এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে -2, এটা ইকুয়াল টু হচ্ছে -2। ঠিক আছে, আর আরেকটা জিনিস হবে, সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা হচ্ছে যে -b²/4a -b²/4a প্লাস 5 এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 3। ঠিক আছে, তো এখন এই দুইটা সমীকরণের মধ্যে আননোন হিসেবে জাস্ট a আর b আছে, a আর b এর ভ্যালু বাইর করতে পারলেই আমার কাজ শেষ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে -b²/4a আছে, এটারে আমরা এমনে লিখবো -b²/2a -b²/2a ইন্টু হাফ ইকুয়াল টু -2। ঠিক আছে, কোত্থেকে কি হইলো? এই যে দেখেন, -b²/2 এর সাথে আপনি যদি হাফ গুণ করেন তাহলে 2 আর 2 গুণ হয়ে 4ই বানাবে, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, b² মিলে b²ই থাকবে। ঠিক আছে, আচ্ছা 5টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেন তাহলে 3 - 5, 3 - 5 মানে কত? 3 - 5 মানে হচ্ছে -2। সুবিধা যেটা হইলো, সুবিধা হচ্ছে ভাইয়া এই যে -b²/2a আছে, ঠিক আছে, মাইনাস, আচ্ছা b² না লেখা এটা -b/2a লেখেন। ঠিক আছে,
এটা লেখেন হচ্ছে মাইনাস b/2a, আর এইটাতে লেখেন হচ্ছে b/2। হ্যাঁ, তাইলে আমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস b/2a আছে, মাইনাস b/2a এর পরিবর্তে আমি কত বসাই দিতে পারবো? মাইনাস b/2a এর পরিবর্তে বসাই দিতে পারবো হচ্ছে -2। এই যে মাইনাস b/2a, এটার পরিবর্তে কত বসবে? এটার পরিবর্তে বসবে হচ্ছে -2। আর b/2টা b/2 এর মতো থাকবে, অ্যান্ড এই পাশে -2 থাকবে। ঠিক আছে, তাহলে -2 বোথ সাইড থেকে ক্যান্সেল। b এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? b এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। -2 বোথ সাইড থেকে ক্যান্সেল, b এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। b এর ভ্যালুটা আপনি হচ্ছে এই জায়গায় বসাই দেন। b এর ভ্যালু যদি এই জায়গায় বসাই দিই, তাহলে b এর জায়গায় 2 বসাইলাম, নিচে 2a ছিল, ইকুয়াল টু 2 ছিল। ঠিক আছে, তাহলে 2 সুন্দর মতো কাটে। a এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? a এর ভ্যালু আসতেছে হচ্ছে হাফ। a এর ভ্যালু আসতেছে হচ্ছে হাফ। তাহলে দেখেন এই দুইটা জিনিসই কিন্তু আমাদের বের করার টার্গেট ছিল, a এর মান বের করা, b এর মান বের করা, c এর মান তো আগেই বের করে রাখছি। ঠিক আছে, a এর মান বের করা, b এর মান বের করা, c এর মান আগেই বের করে রাখছি। ঠিক আছে, তো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, অ্যাডমিশন পরীক্ষায় অনেকবার আসছে। সো এই প্রবলেমটা একটু সুন্দর মতো ঠান্ডা মাথায় দেখা যাবেন। ঠিক আছে, এটা একটু সুন্দর মতো ঠান্ডা মাথায় দেখা যাবেন। এইটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, বা এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব আমাদের লাস্ট ম্যাথে, পরাবৃত্ত রিলেটেড। এইটা হচ্ছে একটা জেনারেল প্রবলেম আর কি। এটা পরাবৃত্তের ক্ষেত্রেও আসতে পারে, বৃত্তের ক্ষেত্রেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। ঠিক আছে, তো প্রবলেমটা একটু পড়ে দেখেন। দেখাও যে এত সরল রেখাটি এত পরাবৃত্তের স্পর্শক হবে যদি ln = am² হয়। যদি ln = am² হয়, তাহলে এই পরাবৃত্তটার স্পর্শক এই সরল রেখাটা হবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, যদি কোনো একটা পরাবৃত্ত বা কোনো একটা বক্ররেখাকে কোনো একটা সরল রেখায় স্পর্শ করে, ভালো মতো ঠান্ডা মাথায় কান খুলে শুনে রাখেন, যে কোনো একটা বক্ররেখাকে যদি কোনো একটা সরল রেখায় স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে সমীকরণ দুইটা সমাধান করে নিশ্চায়কের মান 0 ধরে দেওয়া। ঠিক আছে, কারণ দেখেন আমরা রিজনটাও একটু বলে দেই যে দুইটা সমীকরণ যদি সমাধান করি, সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যায়, তাই না? ছেদবিন্দু যদি একটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কয়টা বিন্দুতে ছেদ করবে? একটা বিন্দুতে যদি ছেদ করে, তাহলে সেটারে কিন্তু আমরা আর ছেদক বলি না, সেটারে আমরা বলি হচ্ছে স্পর্শক। ঠিক আছে, কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা বক্ররেখাকে কোনো একটা সরলরেখা ছেদ করে, তাহলে সেটারে আর ছেদক বলি না, সেটাকে কি বলি আমরা? সেটারে বলি আমরা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, তাইলে এখানে বলছে যে দেখাও যে এত সরল রেখাটি এত পরাবৃত্তের স্পর্শক হবে, তাহলে আমার সমীকরণটারে সমাধান করা লাগবে, তাই তো? সমীকরণটারে সমাধান করা লাগবে। তো সমীকরণ সমাধান করার জন্য আপনি একটা কাজ করেন, এই যে পরাবৃত্তের সরল রেখার সমীকরণটা আছে, ঠিক আছে, সরল রেখার সমীকরণটা আছে, এই সরল রেখার সমীকরণের মধ্যে কোনটা আমার জন্য ইজি হয়? আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এক্স এর মানটা এখান থেকে বাইর করে নিয়ে আসি। দেখেন সমীকরণ সমাধান করতেছে প্রতিস্থাপন পদ্ধতিতে। y² = 4ax বলা আছে, তার মানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে y²/4a। এক্স এর ভ্যালু হচ্ছে y²/4a। ঠিক আছে, তাহলে এক্স এর এই ভ্যালুটা নিয়ে এই জায়গায় বসায় দেন। ঠিক আছে, এক্স এর এই ভ্যালুটা নিয়ে এই জায়গায় বসায় দেন। এক্স এর ভ্যালুটা এই জায়গায় বসাই দিলে কি হবে দেখেন তো? l ইন্টু এক্স মানে কত? এক্স মানে হচ্ছে y²/4a। ঠিক আছে, এক্স মানে হচ্ছে y²/4a প্লাস my প্লাস n = হচ্ছে 0। পুরাটারে 4a দিয়ে গুণ করে দেন। পুরাটারে 4a দিয়ে গুণ করে দিলে ly² প্লাস 4a my প্লাস 4an এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন, এই যে সমীকরণটা পাইছি ভাইয়া, এই সমীকরণটা কিন্তু y এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এই সমীকরণটা হচ্ছে y এর একটা দ্বিঘাত সমীকরণ। তাইলে সরল রেখাটা বক্ররেখাটাকে বা পরাবৃত্তটাকে স্পর্শ করবে তখনই যখন এই নিশ্চায়কের মানটা 0 হয়ে যাবে। তাহলে নিশ্চায়কের মান যদি 0 হয়, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক মানে কত? b² - 4ac, তাই তো? নিশ্চায়ক মানে হচ্ছে b² - 4ac। তাহলে লেখা ফেলান ভাইয়া প্রশ্ন মতে নিশ্চায়ক মানে হচ্ছে b², তাহলে 4am এই পুরাটার স্কয়ার মাইনাস 4ac। a মানে কত? a মানে হচ্ছে ভাইয়া l, আর c মানে হচ্ছে 4an। এই নিশ্চায়ক ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এটা যেটা আসবে সেটা হচ্ছে 16a² m² মাইনাস 4, আচ্ছা 4 4 তো 16 হয়ে যাবে, তাহলে 16aln এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে পুরাটারে 16a দিয়া ভাগ করে দেন। পুরাটারে যদি 16a দিয়া ভাগ করে দেই, তাহলে এটা হবে am² মাইনাস 16a দিয়া ভাগ করতেছি, তাহলে ln এটা ইকুয়াল টু হচ্ছে 0। এই জিনিসটাই আমার প্রমাণ করতে বলছিল যে ln ইকুয়াল টু কত? ln ইকুয়াল টু হচ্ছে am²।
ln ইকুয়াল টু হচ্ছে am স্কোয়ার, এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, তাহলে দেখেন খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, জাস্ট একটু সহজ ওয়েতে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি জিনিসপত্রের মধ্যে প্যাচ লাগান তাহলে কিন্তু জিনিসপত্র আসলেই প্যাচ লাগবে। ঠিক আছে, জিনিসপত্রের মধ্যে প্যাচ লাগানো যাবে না, জিনিসপত্রগুলোর একটু ইজি ওয়েতে মনে রাখতে হবে। তাহলে পরাবৃত্তের থেকে এই কয়েকটা প্রবলেম সলভ করলেই আমার কিন্তু আসলে কাজ হয়ে যাইতেছে। ঠিক আছে, পরাবৃত্তের থেকে এই কয়েকটা প্রবলেম সলভ করলেই আমাদের কাজ হয়ে যাইতেছে। এর বাইরে পরাবৃত্তের থেকে আমি খুব বেশি একটা প্রবলেম আসতে দেখি নাই, মানে খুব বেশি কি এর বাইরে আসলে পরাবৃত্তের কোনো টাইপও নাই। সো এই কয়েক টাইপের প্রবলেম করলেই আমাদের হয়ে যাইতেছে। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা একটু খেয়াল করেন, স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই সিম্পল। আমরা প্রথমে থিওরিগুলো সাজাই, থিওরি সাজানোর পরে টাইপ ওয়াইজ ম্যাথ সলভিংয়ের দিকে ঢুকে যায়। কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে প্রত্যেক টাইপের সাথে সাথে আমরা ওই টাইপের ম্যাথগুলো করাই দিয়ে যাইতেছি, এইটাও আমরা কিছু কিছু ক্ষেত্রে করে থাকি। সো যেটাই হোক না কেন, আলটিমেটলি আমাদের হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে, তাই দিয়ে কিন্তু আমরা কনিক থেকে একটা কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো পরাবৃত্তের এই পার্টটুকুতে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। সবাই একটু সুন্দর মতো এটা নোট করে বাসায় এখান থেকে বইয়ের থেকে একটু ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। মেইনলি যেই ম্যাথগুলো ছিল বা ইম্পর্টেন্ট যেই ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো এখানেই সলভ করে দেওয়া হয়েছে। তারপরেও ইম্পর্টেন্ট যেগুলো সিমিলার টাইপের সাল লেখা আছে পাশে, ওগুলো অন্তত একবার বাসায় করে যাবেন, তাহলে পরীক্ষার হলে একটা আলাদা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।